Chief Secretary, tell them to take action in a proper time. যেগুলো করতে পারে, যেগুলো সবটা করা যায় না। হয়তো কেউ একটা বাড়ি চাইলো, বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের, তাতে যদি কারো বাকি থাকে 28 লক্ষর পরেও 12 লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে, তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে, এই জুনে পাবেন, আর এই জুনে পাবেন, তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন। তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া। 2 হচ্ছে যে 16 লক্ষ আরও বাকি থাকবে, 28 লক্ষ আমরা রিভিউ করেছিলাম, তার মধ্যে ওই 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা, এবং আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ। তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে। আমরা 47 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি, এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি। আমি গ্রিভ্যান্সেস ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশন খুব কম সংখ্যায় হচ্ছে। টেল বিডিও টু ভেরিফাই। আইসিদের খাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে, অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে। একজন ভালো অফিসারকে সবাই মনে রাখে, একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে, আর যে খারাপ হয় তাকে ঘৃণা করে। আমরা এই পৃথিবীতে জন্মেছি ভালো কাজ করবার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য, এটা যেন আমরা মনে রাখি। অনেক ক্ষেত্রে যে গ্রিভান্সেস ঠিকমতো মেটানো হয়নি বলে আমরা রিপোর্ট পেয়েছি, আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি, এটা জেনে রাখুন। আপনি যদি ব্লকে না করেন ভাববেন না যে কেসটা আমরা ভুলে গেলাম। আমরা থার্ড পার্টিকে দিয়ে ফিল্ড ভেরিফিকেশন করাই। কোয়ালিটি অফ ডিসপোজাল ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি 5-6টা জায়গায় যেতে পারে, তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে। আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে, চা বাগানে কি কাজ হচ্ছে, তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা, একটু মেলমেশ করা। এটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে, ফিল্ড অফিসার থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো মোবিলিটি বাড়াতে হবে। ডিএম, এসডিও, বিডিওরা ফিল্ড ইন্সপেকশন করছেন কি না? আগের মতো হচ্ছে না। বেটার লেট দ্যান নেভার। আগে আমরা করেছি, লোকসভা ইলেকশন নিয়ে আপনারা বিজি হয়ে গেছিলেন, পরে কাজটা হয়তো ভুলে গেছেন। আবার আমি রিমাইন্ড করছি, এখন থেকে আবার করতে শুরু করুন। বাংলা সহায়তা কেন্দ্র, যেটা বিএসকে আমরা করেছি, সব বিএসকে দেখাশোনা কে করে? জেলা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট করে। পঞ্চায়েত ডিপার্টমেন্টে কে আছে দেখি? তাদের কাছে সব রকমের ফর্ম পৌঁছে দেন কি? হ্যাঁ ম্যাডাম, তারপরে আমাদের এই লেটেস্ট ম্যাডাম আপনার ভিসির পরে যে ইনস্ট্রাকশন এসেছিল যে 308টা যে বেনিফিট দেওয়া হয়, সেটার পাবলিসিটি মেটেরিয়াল 3টে ভাষায় করে সব জায়গাতেই ডিসপ্লেও করে দেওয়া হয়েছে ম্যাডাম, প্রতিটা বিএসকেতে। এবং ওদের সঙ্গে দেখুন, অনেকেই জানেও না। প্রবলেম হচ্ছে কি, অনেকে নানা রকম ভাষায় কথা বলে। চা বাগানের শ্রমিকেরা একটা ভাষা জানে, টাউনের লোকেরা আরেকটা ভাষা জানে, বিভিন্ন জনজাতি তাদের ভাষা জানে। সুতরাং যে এলাকার মানুষ যে ভাষায় কথা বলতে অভ্যস্ত,
পড়তে অভ্যস্ত, সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই এলাকায় আপনার বাংলাটা থাকবে, সাথে ওই ভাষাগুলোও থাকবে, যাতে লোকে জানতে পারে। আর বিএসকে কেন্দ্রগুলোকে ভিজিট করতে হবে, সব কেন্দ্রে ফর্ম ঠিকমতো আছে কিনা, পাবলিক ঠিকমতো পাচ্ছে কিনা। আগামী দিন বিএসকে কেন্দ্রকে, আমি সিএসকে বলছি, টোটাল সিসিটিভি দিয়ে কভার করে দিতে হবে, এবং ফোন, একটা করে ফোন। আলিপুর দুয়ার জেলাতে, গৌতম তুমি ওপরে শোনো, প্রকাশ, ঋতু, সামিরুল বা এমএলএরা ওপরে আসুন, ওদের কিছু চেয়ার দাও। আলিপুরদুয়ার জেলাতে 60টা বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখনো পর্যন্ত এতে 19 লক্ষ ফুটফল হয়েছে, প্রায় 33 লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে, আরও পেতে পারে যদি তারা ব্যাপারটা জানতে পারে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সেই জন্যই বলছি, বিভিন্ন এলাকার মানুষ যারা যে ভাষাটা বোঝে তাদের সেই ভাষাটাই বলতে হবে। আবার দুয়ারে সরকার হচ্ছে, এবারে দুয়ারে সরকারে 37টা সাবজেক্ট রাখা হয়েছে। 24 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে, এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা 28 ফেব্রুয়ারির মধ্যে করে দেব, ডিসবার্স করে দেব। আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে হবে, তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে নেই। আলিপুরদুয়ারে আপনারা জানেন 40% জমি হচ্ছে ফরেস্ট ল্যান্ড, আর 20% হচ্ছে চা বাগানের জমি। 60% জমি ফরেস্ট ল্যান্ড এবং চা বাগানের মধ্যে পড়ে যাচ্ছে। তার মধ্যেও আলিপুরদুয়ার জেলায় সব ধরনের মিলিয়ে এখনো পর্যন্ত 26,800 পাট্টা বিতরণ হয়েছে। এর মধ্যে কৃষি ও গৃহপাট্টা 7,305 জনকে দেওয়া হয়েছে। চা পাট্টা 13,434 জনকে দেওয়া হয়েছে। রিফিউজি রিলিফ পাট্টা 6,061 দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে দীর্ঘদিন জমির সমস্যা ছিল, সেটা মেটানো হয়েছে। বাবলু, মৃদুল, মেটানো হয়েছে কি? সুমন, আগেরগুলো হয়ে গেছে, আগে হ্যাঁ কিছু বাকি আছে দিদি, হয়ে গেছে, এখন কিছু বাকি আছে, এগুলো সার্ভেও হয়ে আছে, সেগুলো তোমাদের দামের ব্যাপার আছে, শহরেরও আছে। হ্যাঁ জানি আমি। কি ব্যাপার বলো? এমনি কিছু যেগুলো হচ্ছে দিদি, আর কিছু প্রসিডিওর করলে হয়ে যাবে। প্রসিডিউরটা কে করবে? এটা তো ভূমি সংস্কার দপ্তর থেকেই আরেকটু যদি, হ্যাঁ সেটি আমরা পেয়েছি ম্যাডাম, ওইগুলো প্রসেস করে এবার টাইম টু টাইম যে আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি ওইটা পাঠিয়ে দিচ্ছি ম্যাডাম। ফ্রি হোল্ডের জন্য কিছু লোক অ্যাপ্লাই করেছে, ওইটা দিয়ে দাও। ফ্রি হোল্ড দিলে তার একটা ফিল্ড, তার একটা ফিজ আছে আলাদা। ইয়েস ম্যাডাম, দিয়ে দাও, আমার তো কোনো আপত্তি নেই। ইয়েস ম্যাডাম। ল্যান্ড ডিপার্টমেন্টের কে আছেন জেলায়? আপনি কি ডিএলআরও? हाँ मैडम, আমি ডিএলআরও ম্যাম। খোঁজ নিন কোথায় কোথায় কেন আলিপুরদুয়ারের এটা পড়ে আছে এতদিন। ম্যাম পড়িনি ম্যাম, সব যতগুলো ম্যাম প্রপোজাল আসছে আমরা সঙ্গে সঙ্গে ম্যাম এলআরসি সাহেবকে পাঠাচ্ছি ম্যাম। যেটা ওরা ফ্রি হোল্ড রাইট চাই, যদি হ্যাঁ ম্যাম, ফ্রি হোল্ডের একটা ফিজ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে জেনে নিন। হ্যাঁ ম্যাম, জেনে নিয়ে ওটা করে দিন। একদম ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আদিবাসীদের জমি হস্তান্তরের ব্যাপারে কোনো রকম কোনো বেনিয়মী কাজ আমি কিন্তু মানব না। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার,
এটা মাথায় রাখতে হবে, এর জন্য সরকার আইন করেছে। সেই আইনের যেন হেরফের না হয়, যদি হেরফের হয় তাহলে কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স। আলিপুরদুয়ার জেলায় 61টি চা বাগান আছে। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা করা হয়েছে। বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চা সুন্দরীর যারা বাড়ি পাচ্ছিলেন, এখন আমরা অন্য নিয়ম করেছি, যা বাড়ি হয়ে গেছে, এবার আমরা তাকে পাট্টা দিচ্ছি চা বাগানে, এবং তাকে বাড়ি করার টাকাও দিচ্ছি তার সাথে, মানে ডাবল পাচ্ছে। এতে চা বাগানের মজদুররা খুশি হবে বলে আমি মনে করি। আলিপুরদুয়ারে 22টা ক্রেচ তৈরি করা হয়েছে, যারা চা বাগানে মায়েরা কাজ করে বাচ্চাদের রাখার জন্য। টি বোর্ডের গত জুলাই মাসের এক নির্দেশে চা তোলার সময়সীমা 23 দিন এগিয়ে 30শে নভেম্বর করা হয়েছিল, করার নির্দেশ দেওয়া হয়। শ্রম দপ্তরের লিখিত অনুরোধ সত্ত্বেও সময় বাড়ানো হয়নি। এতে বাংলার 7-8% চায়ের ক্ষতি হয়েছে। কেন হয়নি এটা আমি শেষকে বলবো ইনভেস্টিগেশন করে দেখতে। হু ইজ রেসপন্সিবল ফর দিস, অ্যান্ড ল মাস্ট অ্যাক্ট। কিছু চা বাইরে থেকে আসছে দার্জিলিংয়ে, আমি যেটা বলেছিলাম গেটওয়েতে নেপাল দিয়ে যেগুলো ঢুকছে প্রসেস না করে, তাতে দার্জিলিং চা বা আমাদের চায়ের যে ডুয়ার্সে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তোমাকে আমি বলেছি অলরেডি প্ল্যান করো, কয়েকটা করলেই হয়ে যাবে, সব বলার দরকার নেই, এগুলো করে নেবে ভেতরে ভেতরে। মহুয়া, কালচিনি, রায়মাটাং চা বাগানের কি খবর? খুলে গেছে অলরেডি। কত চা শ্রমিক ছিলেন এতে? 5টা চা বাগান খোলা হয়েছে, 7,500 শ্রমিক নতুন করে জীবন ফিরে পেয়েছেন। এখানে 34টি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে। হোমস্টে যাতে আরও বাড়ে দেখতে হবে, কারণ ডুয়ার্সে মানুষ ঘুরতে আসে, জায়গা পায় না। আমার মনে হয় সাথে সাথে রাজা ভাত খাওয়া, ওদিকে আমাদের যেটা জয়গাই নয়, জয়ন্তী, ওটা কি আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে? ওটা একটু দূরে হয়ে গেছে। ওখানে যে পাথরগুলো যদি টেন্ডার করা হয়, অনেক মানুষ লোকাল চাকরি বাকরি পাবে এবং ইনকাম বাড়বে, গভর্নমেন্ট ট্যাক্সও পাবে। এটার একটা পলিসি আমি ইমিডিয়েট করে ওদের পাঠিয়ে দিতে বলছি, এবং ওই সব জায়গায় ভিজিটও করতে হবে। এইবারেও কিন্তু আলিপুরদুয়ার জেলায় 45,511টি পরিবার প্রথম কিস্তির টাকা বাংলার বাড়িতে পেয়ে গেছে। তারপরে তাও 16 লক্ষতে আবার আসবে। জল স্বপ্ন প্রকল্প, যাই হোক, এগুলো আমার পাবলিক মিটিংয়ের ব্যাপার, আমি এটা এখানে বলছি না। এগুলো পাবলিকের কাজগুলো সৌম্য তোমরা করে দিয়েছ, শর্টকাট করেছো, তোমাদের কাজটাও ঠিক হচ্ছে না। আই ডোন্ট লাইক ইট। কর্মশ্রীতে আরেকটু জোর দিতে হবে। 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু পরিবর্তে কর্মশ্রী চালু করেছি। তাতে 50 দিনের কাজ নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু যদি কোনো জেলা মনে করে পরিযায়ী শ্রমিক আছে, প্রবলেম আছে, সমস্যা আছে, গরিবি বেশি আছে, সেখানে 50-এর জায়গায় 60ও হতে পারে। আগে তো 100 দিনের কাজেও 30 দিনও কাজ হতো না। আমরা মিটিং করে 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 এটাকে 50-60% পর্যন্ত বাড়িয়েছিলাম। সুতরাং 50 দিনের কাজ এটা ঠিকমতো করাতে হবে। এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি। যার যাই কাজ হোক না কেন, যে ডিপার্টমেন্টেরই হোক,
সে পিডাব্লিউডি হোক, পঞ্চায়েত হোক, ইরিগেশন হোক, পিএইচই হোক, ফরেস্ট হোক, লোকাল লোকেদের 50 দিনের কর্মসূচি কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে। বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না, এটা হবে না। অনেক দিন হয়েছে, এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি। যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে, বিডিওরাও নজরে রাখবেন, আইসিরাও নজরে রাখবেন। লাইন ডিপার্টমেন্ট অবশ্যই নজরে রাখবেন। এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে, কতগুলো ভর্তি হয়েছে? ম্যাডাম আমাদের এতেল বাড়িতে অ্যারাউন্ড 20 তক আমাদের প্লটগুলো ফিল আপ হয়েছে ম্যাডাম। ওখানে একটা সমস্যা আছে ম্যাডাম, একটা অ্যাপ্রোচ রোড, ওটা হয়ে গেলে বাকিটাও ফিল আপ হয়ে যাবে ম্যাডাম। আর 43 একর আছে ম্যাডাম। অ্যাপ্রোচ রোডটা হচ্ছে না কেন? ম্যাডাম অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাডাম, রাস্তা ডিপার্টমেন্ট ইমিডিয়েট এমার্জেন্সি বেসিসে করো। ঠিক আছে ম্যাডাম। তাহলে তো ওখানে অনেক লোক চাকরি পেতে পারে। 49টা প্লটের মধ্যে 41টা খালি পড়ে আছে। তো এই কাজগুলো আমি মিটিং না করলে হবে না, এটা তো ডিএমকেও ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। জয়গাঁওতেও তাই, কেন খালি পড়ে আছে? ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি 12টা হয়ে গেছে ম্যাডাম। তো এমন জায়গা কেন আমরা নিই যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না? কে আছে এমএসসি ডিপার্টমেন্টের এখানে? লাইন ডিপার্টমেন্টের কে আছে? আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই। আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে, এখন থেকে এটা মাথায় রাখবেন। যেখানে অ্যাপ্রোচ রোড আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বানাবেন। ঠিক আছে। প্রথমে এমন জায়গা নিলেন ধবধবে গোবিন্দপুর, তারপরে বলবেন রাস্তা করে দাও, জল করে দাও, তারপরে হবে। এটা হবে না। দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং। কাজ এমন জায়গায় করতে হবে যেখানে জনসংযোগ আছে এবং যোগাযোগ ব্যবস্থা আছে। এখন থেকে এটা হবে সিস্টেম। ঠিক আছে ম্যাম। আমি সিএসকেও বলবো টু সেন্ড দ্য ইনস্ট্রাকশন টু দ্য এমএসএমই ডিপার্টমেন্ট অ্যান্ড অল দ্য ডিএম। খালি প্লটগুলো ইমিডিয়েট বন্টন করতে হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 3800 আবেদন স্পন্সর করা হয়েছিল, তার মধ্যে 725টি আবেদন স্যাংশন হয়েছে। স্পন্সরের তুলনায় স্যাংশন এত কম কেন? ব্যাংক কি কোঅপারেশন করছে না? এসবিআই অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক একটু দেরি করে এনরোল হয়েছে ম্যাডাম। এর মধ্যে আমাদের অনেক বেনিফিশিয়ারিরা একাঙ্কারী কাস্টমার ছিল, এটা একটা রিজন ছিল ম্যাডাম। আর একটা রিজন, আমাদের যে ব্যবসায়ীরা এরা 20 লাখের উপরে ব্যবসায় করে না, ওদের না করুক, তারা যা পারবে তাই করুক না ম্যাডাম। তার জন্য ওদের জিএসটি বিল হয় না ম্যাডাম। কিন্তু এখানে ये স্কিমের মধ্যে একটা ये বিল লাগছে ম্যাডাম, বিকজ আমাদের ব্যবসায়ীরা ডাইরেক্টলি টাকা পায় না। ये টাকা ও যে ভেন্ডার ওরা পায় আন্ডার দিস স্কিম ম্যাডাম। এর জন্য ওখানে জিএসটি বিলের একটা ইস্যু আছে ম্যাডাম। রাইট স্যার। ফর এনিবডি। Entrepreneur can apply under this scheme. GST registration যে কোনো লোক করতে পারে, it's online. So that should not, restrict the admissibility for. আমার মনে হচ্ছে তোমাদের কোথাও কাজের গাফিলতি আছে। কোঅর্ডিনেশন বাড়াও, কোঅর্ডিনেশন বাড়াও। এবং আমি সিএসকেও বলবো দেখতে, বাট ডিএমকেও কোঅর্ডিনেশন বাড়াতে হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কে দেখে? কোন ডিপার্টমেন্ট? এমএসএমই। এমএসএমইকে আরেকটু স্ট্রং হতে হবে। আমরা বাংলায় নাম্বার 1 এমএসএমইতে, এটা মাথায় রাখবেন। এই জেলাতে প্রচুর মানুষ আসে, সব জেলাতেই এমএসএমইকে একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। লাইন ডিপার্টমেন্টের অনেক কাজ আছে, আপনারাও অনেক ইম্পর্টেন্ট মনে রাখবেন। হ্যাঁ ম্যাডাম, দেখে নিন, ঠিক আছে। প্রবলেম হলে তোমরা আমরা যখন ভার্চুয়াল মিটিং করি কেন বলো না? যখন সিএস বারবার ভার্চুয়াল মিটিং করে কেন বলো না? তো বলা উচিত এটা। ম্যাডাম